আমরা এখন আলোচনা করব প্র্যাকটিস সেট নাম্বার 10 নিয়ে। তো আমাদের আজকের সেটের ফার্স্ট যে কোশ্চেনটি আছে, দেখো বলা হয়েছে 49 ও কোন রাশির অনুপাত বা কোনো রাশির অনুপাত সেই রাশি ও 81 অনুপাতের সমান, তাই তো? তাহলে ব্যাপারটা কিরকম দেখো, 49 এবং কোনো একটি রাশি, তো রাশিটা তো জানি না, আচ্ছা লিখলাম, ধরো আমি সেই রাশিটাকে এক্স ধরলাম। আবার কি বলা হয়েছে, সেই রাশি বলতে ওই এক্স এবং কত 81 এর অনুপাতের সমান। তাহলে ওরা জানতে চেয়েছে ওই রাশিটি কত অর্থাৎ ওই এক্স কত। তাহলে এখানে দেখো তিনটে যখন আমরা রেশিও দেখলাম, তাই তো? তাহলে এরা যখন সমানুপাতিতে থাকে আমরা কিন্তু বের করতে পারি যে মধ্য সমানুপাতিকটি কত আসলে, তাই না? তো কিভাবে বের করব? আমরা এখানে লিখতে পারি যে 49/x ইকুয়াল টু এক্স বাই 81। তাহলে এক্স স্কোয়ার হয়ে গেল। দেখো এক্স স্কোয়ার ইকুয়াল টু কি হবে, 49 ইন্টু 81, আর এক্স ইকুয়াল টু কি হবে, √49 ইন্টু 81। তাহলে দেখো এটা কিসের, 49 অর্থাৎ 7 আর 81 অর্থাৎ 9, তাহলে 7 নং কত, 7 নং হচ্ছে 63। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি। ওকে, আচ্ছা পরের কোশ্চেন, 5টি ঘন্টা 3, 5, 7, 8 এবং 10 সেকেন্ড অন্তর বাজে, তারা প্রথমে একসাথে বাজার কতক্ষণ পর পুনরায় আবার একত্রে বাজবে। তাহলে এখানে দেখো যে এর আগে হয়তো আমরা কোশ্চেনে দেখেছিলাম যে 30 মিনিট অন্তর তারা আবার কতবার বাজবে বা 30 মিনিটে কতবার বাজবে, কিন্তু এখানে চেয়েছে যে কত মিনিট পর আবার তারা একত্রে বাড়বে। তো আমরা কিভাবে করবো এই কোশ্চেনগুলো, আমরা নর্মালি এলসিএম করব। কার এলসিএম করব, 3, 5, 7, 8 এবং 10, এদের এলসিএম করব। তো এদের এলসিএম করলে কত আসবে, দেখো এটা কিন্তু সেকেন্ডে আছে, তাহলে আমরা এলসিএম করে সেকেন্ড পাবো। চলো এদের এলসিএম করি। তাহলে এলসিএম করার, আচ্ছা চলো আমরা এলসিএম করি, এইভাবেই করি, চলো দেখি কি হয়। আমরা যদি 2 দিয়ে করি কি হবে, 3 হবে, 5 হবে, 7 হবে, 2 দিয়ে দিলে 4, 2 দিয়ে দিলে কত 5, আর কি হবে, এবার 5 দিয়ে আমরা দেব, 5 দিয়ে দিলে কি হবে, 1 হবে, 7 হবে, 4 হবে, 1 হবে, ব্যাস আমাদের এলসিএম বেরিয়ে গেল। তাহলে 2 ইন্টু 5 ইন্টু 3, তাই তো, ইন্টু 7 ইন্টু 4 কত হবে, আমরা একটু দেখি। 3 7 21, 4 21 কত হবে, 21, 4 4 কে 4, 4 দুগুণে 8, আর এখানে আছে 10, তাই তো, তার মানে আরও একটা শূন্য আসবে। 840 সেকেন্ড। এবার 840 সেকেন্ড একে মিনিটে কনভার্ট করতে হবে, তাহলে আমরা কি করব, 6 দিয়ে ভাগ করব, তাই তো, 60 দিয়ে ভাগ করতে হয়, শূন্য শূন্য কাটলাম, 6 দিয়ে ভাগ করলে কত হবে, 6 কে 6, তাই তো, 4 6 24। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে 14 মিনিট, তাই তো, 14 মিনিট পর তারা আবার একত্রে বাজবে। নর্মালি এলসিএম করে দেবো আমরা। পরের কোশ্চেন দেখো কি বলা হয়েছে, একটি জিনিসের বিক্রয় মূল্যের 10% তার ক্রয় মূল্যের 12% এর সমান, এবং বিক্রয় মূল্যের 16% ক্রয় মূল্যের 18% এর থেকে 6 টাকা বেশি হলে জিনিসটির বিক্রয় মূল্য ও ক্রয় মূল্য কত। তো এখানে যেটা রয়েছে দেখো, এই যে সমান, তাই না, কি সমান, বিক্রয় মূল্যের 10%, তার মানে ব্যাপারটা এরকম যে এসপি বিক্রয় মূল্যের 10%, বিক্রয় মূল্যের 10% সমান সমান হচ্ছে ক্রয় মূল্যের, তাই তো, ক্রয় মূল্যের কত পার্সেন্ট, 12%। এবার এখান থেকে আমরা বিক্রয় মূল্য ইস টু ক্রয় মূল্য যদি বের করি তাহলে কত হবে, ডান পাশেরটা আগে লিখতে হয়, অর্থাৎ 12:10, তাহলে কত হবে 6:5। এটা কি, এটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য। কিন্তু এখানে বলা হয়েছে বিক্রয় মূল্যের 16% এবং ক্রয় মূল্যের 18% থেকে কি 6 টাকা বেশি হবে। তাহলে এক কাজ করি, এই যে 6 রয়েছে এর কত পার্সেন্ট, এর 16% বের করাটা একটু টাফ, এবং এই যে 5 এর 18% বের করাটা একটু টাফ। তো আমি এখানে কি করব, একটু ধরে নেব। আমি ধরে নিলাম যে এই বিক্রয় মূল্যটা 600 ধরি আর এই ক্রয় মূল্যটাকে 500 ধরি, কারণ তাহলে আমার পার্সেন্টেজটা বের করতে সুবিধা হবে। এবার দেখো এই যে বিক্রয় মূল্য কত হয়েছে, বিক্রয় মূল্যের দেখো 16%, তাহলে এর 16% যদি আমরা বের করি কত হবে, এর 16% 96 টাকা, আর এর কত, এর হচ্ছে 18%, এর হচ্ছে 18%, তাহলে কত হবে 5 18 90 টাকা। তাহলে তুমি দেখো তো কত টাকা বেশি পাচ্ছ, এখানে 6 ইউনিট বেশি, এখানে বলা হয়েছে 6 টাকা বেশি আমরা পাই। তাহলে আমরা বলতে পারি অ্যাকর্ডিং টু কোশ্চেন 6 ইউনিট ইকুয়াল টু 6 টাকা, তাহলে 1 ইউনিট ইকুয়াল টু হচ্ছে 1 টাকা। বাট
কোশ্চেনে বিক্রয় মূল্য চেয়েছে এবং ক্রয় মূল্য চেয়েছে। আমরা যদি বিক্রয় মূল্যকে 600 ধরি এবং ক্রয় মূল্যকে 500 ধরি, তবেই তো এই 6 হচ্ছে। তাহলে আমরা কিন্তু ডাইরেক্ট এখান থেকেই উত্তরটা বলে দিতে পারি যে আমাদের বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য যথাক্রমে 600 ও 500 টাকা। বুঝতে পেরেছো? আচ্ছা, চলো পরের কোশ্চেন কি বলা হয়েছে? কোনো ক্রিকেট খেলোয়াড় সপ্তম 10 বা 17, ঠিক আছে, বারের খেলায় 85 রান করলে তার রানের গড় পূর্বের 16 বারের রানের গড় অপেক্ষা 3 বার বেড়ে যায় বা বাড়লো। তার মানে ধরো তুমি 17টা ম্যাচ খেললে, 17তম ম্যাচে তুমি 85 রান করেছো, তাহলে তোমার ওই যে আগের যে 16টা ম্যাচ সেখানে গড় 3 বেড়ে গেল। বলা হয়েছে তাহলে 17 বার খেলার পর তার রানের গড় কি হলো, তার মানে নতুন এখন যে 17তম এটার গড় আমরা বের করবো। তাহলে কি করে করব? একটা কাজ করো, দেখো এই যে 16 বারের গড় কত এটা তো তুমি জানো না, তো তুমি এখানটায় লিখো যে 16 বারের গড় হচ্ছে, আমি ধরে নিলাম x, তাহলে 16 বারের মোট কত হবে? মোট রান হবে ধরো 16x, এটা 16x হয়ে গেল। এবার এখানে বলা হয়েছে 17 বারে তার কিন্তু গড় 3 বেড়ে গেছে, তাই না? তো 17 বার যখন খেলেছে তখন তার রানটা 3 বেড়ে গেল। তাহলে আমি এইভাবে লিখবো যে 17 বার, দেখো একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। 17 বারের পর নতুন গড়, ওকে, তাহলে নতুন গড় কত হবে? 3 বেড়ে যাবে আগের, x প্লাস 3 হয়ে গেল, ওকে, x প্লাস 3 হয়ে গেল। তাহলে মোট কত হবে? এটা তো গড়, তাহলে মোট 17টাই নিন, তাহলে 17 দিয়ে গুণ করতে হবে কাকে? x প্লাস 3 কে আমরা গুণ করব। এবার এখানে দেখো বলা হয়েছে যে আগে 16টা, তাহলে আমরা বলতে পারি 16টার মোট হচ্ছে কত? 16x, 17তম তো সে কত করেছিল? 85 রান করেছে, তাহলে এই টোটালটা মিলে কি তার 17টার ম্যাচের হয়ে গেল। কিন্তু এখানে তো 17টার গড় আমরা আগেই পেয়েছি, মোট কত? 17টার মোট হচ্ছে 17 ইন্টু x প্লাস 3। এবার এটা ক্যালকুলেশন করতে হবে, করে আমরা x এর মানটা পেয়ে যাব। তো একটা ক্যালকুলেশন তোমরা নিজে করো। দেখো এখানে 16x, এটা হবে 17x, তার মানে আমরা ডাইরেক্ট x ইকুয়াল টু বলতে পারি, এটা হচ্ছে 351, তাহলে 85 মাইনাস হচ্ছে 51 কত হবে? 3 আর হচ্ছে 4, 34। তাহলে x, তার মানে xটা কি আমরা ধরেছিলাম 16 বারের গড়, কিন্তু এখানে চেয়েছি 17 বারের পর তার গড় কি হবে? তাহলে গড় তো 3 বেড়ে গেছে, তাহলে আমরা বলতে পারি 17 বারে তার গড় কত হবে? এই যে x প্লাস 3, তাই না? তাহলে x হচ্ছে কত? 34, তাহলে 34-এর সাথে তুমি 3 যোগ করো, 34 আর 3 হচ্ছে 37, তাহলে আমাদের 17তম ইনিংসের পর গড় হচ্ছে 37। সবাই বুঝতে পারছো? পরের কোশ্চেন, কোনো স্থানে পৌঁছাতে কোনো ব্যক্তির ঘন্টায় 4 কিলোমিটার বেগে গেলে সে 10 মিনিট বিলম্ব মানে দেরিতে পৌঁছায়, আবার 5 কিলোমিটার বেগে গেলে সে 5 মিনিট আগে পৌঁছায়। তাহলে তাকে কত দূর যেতে হবে? তাহলে দেখো এখানে দূরত্ব দেওয়া হয়েছে, তাই তো? আমরা জানি দূরত্ব বাই স্পিড, দেখো এই যে ডিস্টেন্স বাই স্পিড কি টাইম ইকুয়াল টু, তাই না? এবার কি একবার দেখলাম সে দেরিতে পৌঁছালো, আবার দেখলাম 10 মিনিট 5 মিনিট আগে পৌঁছালো, তাহলে একটা কাজ করো, তুমি একটা নির্দিষ্ট টাইম ধরো, আমি ধরে নিলাম যে তার সঠিক যে সময়টা সেটা হচ্ছে সকাল 10টা। একটু ভালো করে বুঝবে, প্রথমে সে 10 মিনিট দেরিতে পৌঁছালো, 10 মিনিট দেরি বলতে সে আসলে পৌঁছাবে কখন? 10টা বেজে 10 মিনিটে। আবার পরে যখন 5 কিলোমিটার বেগে যায় সে 5 মিনিট আগে পৌঁছায়, অর্থাৎ সে কখন পৌঁছাবে? 9টা বেজে 55 মিনিটে পৌঁছাবে। তাহলে এই যে তার সময়ের যে ডিফারেন্স, এটা কত হচ্ছে? এই ডিফারেন্সটা কেন হলো? তার গতিবেগ বাড়ানোর ফলে। তাহলে 55 থেকে তোমার কত? 10, তাই তো 5, 15 মিনিট। তাহলে এই যে 15 মিনিটের একটা ডিফারেন্স হলো। আমরা এই মিনিটটাকে যদি ঘন্টায় কনভার্ট করি, তাহলে আমরা বলতে পারি এই 15/60 সমান সমান 1/4 আওয়ার। তাহলে এটা বলা যায় 1/4 এত ঘন্টা কি তার কম বা বেশি লাগছে? কেন লাগছে? কারণ দেখো আমরা এই যে এই ইকুয়েশনটা টাইম, তাই না? টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। তাহলে প্রথম ক্ষেত্রে তার দূরত্ব কত? আমি তো জানি না, তো দূরত্বের জায়গায় দূরত্ব লিখলাম। প্রথমে তার গতিবেগ কত? প্রথমে গতিবেগ ছিল 4, তাই তো? পরে গতিবেগ 5, পরে 5, তাই তো? কিন্তু এর ফলে তো তার ডিফারেন্সটা হচ্ছে 1/4, তাহলে ডিফারেন্স আমরা বড় মাইনাস করে দেবো। চলো এই যে 4, পরেরটা কত? পরেরটা হচ্ছে ডিস্টেন্স জানি না, কিন্তু গতিবেগটা 5, তাহলে এটা মাইনাস করবো। কেন? এই যে দেরিতে এবং তোমার আগে পৌঁছে, তাহলে একটা সময়ের ব্যবধান হলো কত? 1/4, এটা ঘন্টা হলো। এবার এখান থেকে আমাকে ডিটা বের করতে হবে। তো আমরা এই ধরনের ক্যালকুলেশন থাকলে বলেছিলাম ডি বের করার সব থেকে ইজিয়েস্ট প্রসেস হচ্ছে তুমি এই যে সংখ্যাগুলো রয়েছে এদেরকে গুণ করে দাও, এদেরকে গুণ করে দাও।
চলো আমি গুণ করলাম, গুণ করে কি করতে হয়, এই যে এখানে মাইনাস থাকলে এই দুটি সংখ্যার মাইনাস করতে হয়, এটা প্লাস থাকলে এই দুটি সংখ্যার প্লাস করতে হয়। সো তোমার এখান থেকে 4 - 5, তাহলে 5-এর থেকে 4 বাদ দিলে 1 হয়, নিচের 1-এর কোনো ভ্যালু নেই, আর এই 4 আর এই 4 কেটে গেল, তাহলে টোটালি পড়ে থাকলো 5। তাহলে আমরা বলতে পারি দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার। ওকে, পরের কোশ্চেন বলছে কোনো টাকার 12% 63 হলে ওই টাকার 40% কত। আমরা কিভাবে করব, 12% যদি হয় 63 টাকা, তাহলে এখানে বের করতে হবে 40% কত। 40% কি করে বের করবে, 63 বাই হচ্ছে 12 ইন্টু হচ্ছে 40, তাহলে 4 দিয়ে দিলে 3, 4 দিয়ে দিলে কত 20, 3 দিয়ে দিলে কত 21, তাহলে কত হবে 2 অকে 2, 2 দুগুণে 4, 420, 420। আচ্ছা ভুল করলাম মনে হয়, 40, তাই তো? হ্যাঁ ভুল করেছি, 4 দিয়ে দিলে 3 হয়, 4 দিয়ে দিলে এটা 10 হবে, সরি এটা তো 10 হবে। ওকে, তাহলে 21 10-এ কত হবে, 21 10-এ হবে 210। তো 210 কোথায় আছে, এই যে অপশন নাম্বার সিতে রয়েছে। ওকে ফাইন, পরের কোশ্চেন, দুইটি সংখ্যার গুণফল দেওয়া আছে, তাদের গসাগু দেওয়া আছে, তাহলে সংখ্যা দুটির লসাগু কত। আমরা জানি কি জানি, যে লসাগু ইন্টু গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। এই যে আমি ডাইরেক্ট গুণফল লিখলাম। ওকে, গুণফল বলতে কি সংখ্যা দুটির গুণফল। এবার তুমি এখানে মান বসিয়ে দাও, লসাগু তো আমি জানি না, তো লিখে দিলাম লসাগু। গসাগু কত জানি 12, সংখ্যা দুটির গুণফল কত 40 32, তাহলে লসাগু কত আসবে, লসাগু আসবে 40 32 ডিভাইডেড বাই 12, তাহলে 12 দিয়ে ভাগ করলে কত হবে 3 12 36, 3 12 36, 6 12 72, 336। অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আচ্ছা গুড, তোমরা বেশ কয়েকজন উত্তর করছো। পরের কোশ্চেন, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বাড়ালে এবং প্রস্থ 15% কমালে ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে। এটা দুটো ভাবে করা যায়। তুমি ধরে নাও দৈর্ঘ্য 10, প্রস্থ হচ্ছে 10, তাহলে ক্ষেত্রফল কত হবে 100। এই যে এটা হচ্ছে তোমার লেন্থ, এটা হচ্ছে ব্রেথ, এটা হচ্ছে এরিয়া। এবার বলা হচ্ছে দৈর্ঘ্য 15% বাড়ালে, 15% যদি বাড়ায় তাহলে 15% বাড়ালে এটা কত হবে 11.5 হবে। আচ্ছা এটাকে যদি 15% কমায় তাহলে কত হবে 8.5 হবে। তাহলে গুণ করলে কত হবে 8 11 88, 5 5 25, তাহলে হবে 97.75। তাহলে কত কমে গেল, কত কমে গেল, কমে গেল 2.25। 2.25 কে আমরা কিভাবে বলতে পারি, যে 2.1/4, এটা আমরা বলতে পারি তাই না। তাহলে এত কমে গেছে, কোথায় আছে এটা, অপশন সিতে। তুমি অন্যভাবেও করতে পারো, কিভাবে, প্রথমে 15% বেড়েছে, পরে 15% কমেছে, এই যে বাড়লো আর কমলো, তাহলে -15 ইন্টু 15, আমরা এইভাবেও কিন্তু দেখিয়েছিলাম। এটা তো কেটে গেল, তার মানে কি -225 ডিভাইডেড বাই 100, কাটলে কত হবে -2.25। তাহলে এটা মাইনাস থাকা মানে হচ্ছে হ্রাস, আর 2.25 অর্থাৎ 2.1/4। ওকে, পরের কোশ্চেন, একটি গরু ও একটি ঘোড়ার মোট মূল্য হচ্ছে 2400 টাকা। ঘোড়ার মূল্য 30% এবং গরুর মূল্য যদি 40% বাড়ানো হয় তাহলে উভয়ের মূল্য হবে 3200 টাকা। তার মানে ব্যাপারটা কি, যে আগে দাম ছিল 2400 টাকা, এখন সেটা দাম হয়ে গেছে 3200 টাকা, তাহলে মোটের উপর কত টাকা বাড়লো না 800 টাকা বাড়লো। ওকে, 800 টাকা বাড়লো। এবার দেখো টোটাল দাম ছিল কত 2400 টাকা। এখানে দেখো তুমি ঘোড়া, এটা লেখো ঘোড়া, আর এটা হচ্ছে তোমার কি গরু। গরু আমরা অ্যালিগেশন প্রসেসে করব। তাহলে এখানে কত পার্সেন্ট বেড়েছে 30%, এটা হচ্ছে 30% বেড়েছে, আর এটা কত পার্সেন্ট, এটা বেড়েছে 40%। আমরা ধরে নিলাম যে টোটালটাই যদি তোমার ঘোড়া হয় 30% যদি বাড়ে তাহলে কত হবে 3 24 72, 720 টাকা বাড়া উচিত। আর টোটালটাই যদি আমি গরু ধরে নিই তাহলে 4 24 কত 96, 960 টাকা হওয়া উচিত, বাড়া উচিত। কিন্তু আমরা দেখলাম মোটের উপরে বেড়েছে 800 টাকা, তাহলে আমরা দেখি কি অনুপাতে আসলে সেটা বাড়লো। তাহলে আমরা মাইনাস করব, কত হবে 160 হবে, এটা কত হবে 80 হবে, রেশিও করলে কত হবে 2:1। তাহলে মোট কত রেশিও, মোট হচ্ছে 3 রেশিও, তাহলে 3 রেশিওর জন্য হচ্ছে কত 2400 টাকা, তাই তো। 1 রেশিওর জন্য কত 1200 টাকা। তাহলে 1 রেশিও যদি 1200 হয় আমরা কিন্তু এখান থেকে উত্তর করে নিতে পারছি। আমরা কি ঠিক করলাম, ও সরি 800, এখানে তো বলা হয়েছে 800, তাই তো। তাহলে টোটাল 3-এর জন্য যদি 2400 হয়, 1-এর জন্য হবে 800, আমরা 1-এর জন্য 800 হবে।
800, তাহলে এটা কত? এটা হবে 1600 টাকা। তাহলে এটা হবে কত টাকা? 800 টাকা। আমরা বলতে পারি এক একটা কি ঘোড়ার দাম 1600 টাকা, এক একটা গরুর দাম 800 টাকা। তাহলে দেখো এর দাম এর কত গুণ? দ্বিগুণ। তাহলে এখানে আমাদের উত্তর হবে দ্বিগুণ। ওরা চেয়েছে ঘোড়ার মূল্য গরুর মূল্যের কত গুণ? গরু তো 800 টাকা, ঘোড়া তো 1600 টাকা, তাহলে কত গুণ? দ্বিগুণ। আমাদের অপশান বি হবে এখানে সঠিক উত্তর। পরের কোশ্চেন, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 16, 36 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার 7 অবশিষ্ট থাকবে? আমরা কি করব? প্রত্যেকটা সংখ্যা থেকে 7 মাইনাস করে দেব। প্রত্যেকটা সংখ্যা থেকে 7 মাইনাস করে দেব। তাহলে মাইনাস করলে কত হবে? 7 হচ্ছে 15 সমান 128, তাই তো? 128, 7 হচ্ছে 11 সমান 144, 7 130, এটা কত হবে? 158। এবারে একটা কাজ করে আমরা 36 দ্বারা ভাগ করে চেক করব। তাহলে 36 দ্বারা ভাগের নিয়ম কি? যাকে 4 দ্বারা এবং 9 দ্বারা ভাগ করা যায়। তাহলে 9 দ্বারা ভাগের নিয়ম কি? আমরা জানি প্রত্যেকে সমস্ত ডিজিটের যোগফল 9 হতে হবে। এটা তো হবে না। দেখো 4 আর 4 8 আর 1 9, yes is divisible by 9। এটা 9 দিয়ে যাবে না, এটা 9 দিয়ে যাবে না। তাহলে অপশান বি হয়ে যাবে আমাদের এই কোশ্চেনের সঠিক উত্তর। ওকে, পরের কোশ্চেন, এ 1800 টাকা দিয়ে কিছুদিনের জন্য এবং বি 1000 টাকা 9 মাসের জন্য কোনো ব্যবসায় খাটালো। এ এবং বি এর লাভ যদি সমান হয়, এ এর টাকা কতদিন খেটেছে? আমরা লিখবো এ বাই হচ্ছে বি। তাহলে দেখো আমরা জানি, কি জানি, যে ক্যাপিটাল ইন্টু টাইম সমান সমান প্রফিট, তাই না? তাহলে ক্যাপিটাল কত? 1800 টাকা। তাহলে বি কত দিনের জন্য খেটেছে জানি না, এক্স দিন। আর সরি, এ এক্স দিন, তাই তো? বি হচ্ছে 1000 টাকা 9 মাস। যেহেতু তাদের প্রফিটটা ইকুয়াল, অর্থাৎ 1/1 আমরা করতে পারি। তাহলে এবার কাটো তুমি, এই 2 শূন্য এই 2 শূন্য কাটো। 9 দিয়ে একে কাটলে কত হয়? 2 হয়। 2 দিয়ে একে কাটলে 5 হয়। তাহলে আমরা বলতে পারি এক্স ইকুয়াল টু 5। তাহলে তার টাকা কত মাস কেটেছিল? তার টাকা 5 মাস খাটলো। আচ্ছা, পরের কোশ্চেন, এক ব্যক্তি দুগ্ধ ক্রয় করে তাতে জল মিশ্রিত করলো, খুবই ভালো করেছে। যদি ওই মিশ্রিত দুগ্ধ ক্রয় মূল্যের দরে বিক্রি করে তার 20% লাভ হয়। ক্রয় মূল্যের উপর 20% লাভ, তবে প্রতি লিটার মিশ্রিত দুধে কত জল ছিল? দেখো খুবই সিম্পল একটা কোশ্চেন। 20% কে কি করতে হয়? 20/100 কাটলে কি হয়? 1/5। তাহলে আমরা বলতে পারি প্রতি 5 লিটারে 1 লিটার করে জল ছিল। তাহলে 5-এ 1 কোথায় আছে? দেখো অপশন নাম্বার ডি তেই রয়েছে। অপশন ডি হয়ে যাবে আমাদের এই কোশ্চেনের উত্তর। পরের কোশ্চেন, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন। দেখো কোনো স্থানে 5 মিনিট অন্তর কামান দাগা হচ্ছিল এবং সেদিকে একটি ট্রেন অগ্রসর হচ্ছিল। ওই ট্রেনের কোনো যাত্রী 4 মিনিট 49 সেকেন্ড অন্তর পরপর দুটি তোপ ধ্বনি, মানে দুটি শব্দ শুনলো। শব্দের গতিবেগ যদি সেকেন্ডে 1156 ফুট হয়, তাহলে ট্রেনটির গতিবেগ কত? আমরা কি করব? আগে দেখে নেব এখানে যে সময়ের যে পার্থক্যটা, এটা কত। কারণ এখানে দেখলাম 5 মিনিট অন্তর, আর এখানে দেখলাম 4 মিনিট 49 সেকেন্ড অন্তর। তাহলে এখানে তুমি লিখো সময়ের যে পার্থক্যটা। ওকে, সময়ের যে একটা পার্থক্য, এটা কত আমরা আগে দেখে নেব। তাহলে এই 5 মিনিট থেকে মাইনাস করতে হবে 4 মিনিট, 4 মিনিট 49 সেকেন্ড তোমাকে মাইনাস করতে হবে। ওকে, এত সেকেন্ড। তাহলে 5 মিনিটের থেকে যদি 4 মিনিট 49 সেকেন্ড মাইনাস করি, তাহলে 49 50 60, তাহলে 11 সেকেন্ড হচ্ছে। এই অবধি তো ঠিক আছে। এইবার দেখো কি বলা হয়েছে, ট্রেনটির দ্বারা এই যে 4 মিনিট 49 সেকেন্ড, এই সময় যে অতিক্রান্ত দূরত্ব, তাহলে আমরা একটু লিখবো ট্রেনটির দ্বারা। এটা একটু ভালো করে বুঝে নাও, তো আমি লিখে দিচ্ছি। খুব সুন্দর কোশ্চেন। এত ট্রেনটির দ্বারা 4 মিনিট 49 সেকেন্ডে, ওকে, 49 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব কত? সেই দূরত্ব সমান হচ্ছে ওই যে 11 সেকেন্ডে, এই 11 সেকেন্ডে শব্দের অতিক্রান্ত দূরত্ব, এটা সমান। তাহলে আমরা লিখব 11 সেকেন্ডে শব্দের অতিক্রান্ত দূরত্ব। তাহলে এটা যদি সমান হয়, এবার আমরা ইজিলি করতে পারবো। অতএব আমরা বলতে পারি 4 মিনিট 49 সেকেন্ডে যায়, কতটা যায়? ওই 11 সেকেন্ড। আর গতিবেগটা কত? দেখো সেকেন্ডে যদি 1156 হয়, তাহলে একবারে করে দিই, 11 ইন্টু কত? 1156 এত ফুট। তাহলে 1 সেকেন্ডে কত হবে? তুমি এটা বের করো, কারণ ট্রেনটির গতিবেগ চেয়েছি, এখানে দেখো সেকেন্ড আছে। তাহলে আমরা 1
1 সেকেন্ডে যায় কত, তুমি এবার এটাকে ক্যালকুলেশন করো। 1 সেকেন্ডে কত হবে, টোটালটাকে সেকেন্ডে কনভার্ট করে নাও। এটা তো সেকেন্ড আছে, 4 মিনিট হচ্ছে 4 6 24, 4 6 24, আরও হচ্ছে 49 সেকেন্ড, তাহলে কত হবে টোটাল 289। তাহলে এখানে ভাগ করো 289, তাই তো? তাহলে এটা কাটলে কত হবে 11, 11 দুগুনি 22, 11 দুগুনি 22, তাই তো? আচ্ছা এটা তোমরা কাটো, কাটলে তোমাদের একবারে উত্তরটা চলে আসবে। আচ্ছা আমি একটু দেখে নিই ক্যালকুলেটর করে কত আসবে আমাদের। 11, তাই তো? দেখো তোমরা করতে পারো 11 ইন্টু 1156, তাকে আমি ভাগ করব 289 দিয়ে, তাহলে এখানে 44 চলে আসবে, 44। তাহলে 44 কোথায় আছে, অপশান ডিতে আছে। তো যাই হোক, কিছু কোশ্চেন আগে আমরা বলেছিলাম যে একটু টাফ বা একটু কঠিন থাকতে পারে, যে সব কোশ্চেন যে সহজ হবে এরকমটা নয়। আচ্ছা সমস্তই অলরেডি উত্তর করেছো, খুব সুন্দর, ফাইন। পরের কোশ্চেন, এটাও দেখো খুব ইন্টারেস্টিং কোশ্চেন, একটু আলাদা টাইপের কোশ্চেন। কিছু কোশ্চেন আমরা এরকম নতুনত্ব হয়তো পাবো যেগুলো প্রিভিয়াস ইয়ার সলভ করলেই পাওয়া যায়। কোনো রান্নাঘরে একটি ঘড়ি যতক্ষণ সেখানে আগুন জ্বলে ততক্ষণ ঘন্টায় 8.5 সেকেন্ড মন্দমানে ধীরে, ওকে, ধীরে চলে, এবং যতক্ষণ আগুন জ্বলে না ততক্ষণ 5.1 সেকেন্ড দ্রুত চলে। তাহলে যতক্ষণ আগুন জ্বলে আর যতক্ষণ আগুন জ্বলে না তার একটা ডাটা দেওয়া আছে। মোটের উপর যদি 48 ঘন্টায় ঘড়িটিতে সঠিক সময় দেখা যায়, তাহলে 48 ঘন্টায় কতক্ষণ আগুন জ্বলে বের করতে হবে। তাহলে আমরা এখানে দুটো জিনিস দেখেছিলাম, একটা হচ্ছে আগুন জ্বলে আর একটা আগুন জ্বলে না। চলো আমি লিখে নিচ্ছি, আগুন জ্বলে, আর কি আগুন জ্বলে না, আগুন জ্বলে না। টোটাল কিন্তু 48 ঘন্টা। তা আমি জানি না যে কতক্ষণ আগুন জ্বলে, এখানে যে কত সময় 48 ঘন্টায় কতক্ষণ আগুন জ্বলবে, আমি জানি না কতক্ষণ আগুন জ্বলে। আমি ধরে নিলাম এক্স, এক্স ঘন্টা আগুন জ্বলে, এটাই কিন্তু আমার উত্তর আসবে। তাহলে 8 ঘন্টা যদি আগুন জ্বলে, এখানে বলা হয়েছে 8, দেখো যতক্ষণ আগুন জ্বলে ততক্ষণ ঘন্টায় কত সেকেন্ড, 8.5 সেকেন্ড। তাহলে ইন্টু কি করব আমরা, 8.5 করব। আবার এই ইকুয়ালের জায়গায় ইকুয়াল দিই, যখন আগুন জ্বলে না, তাহলে টোটাল যদি 48 ঘন্টা হয়, আগুন জ্বলবে না কত হবে, 48 মাইনাস এক্স করতে হবে, কারণ এক্স তো আগুন জ্বলে। এটা কত সেকেন্ড করে, দেখো যতক্ষণ আগুন জ্বলে না ততক্ষণ কত সেকেন্ড, 5.1। সো লিখো 5.1, ক্যালকুলেশন করো, তোমার এক্স বেরিয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে করব 8.5x ইকুয়াল টু 5 8 40, 400, তাই তো? কত হবে 400, 244.8 মাইনাস 5.1x। তাহলে 8 আছে 8 আর এটা হচ্ছে 5, তাহলে 8 আর 5 কত, দুটো যোগ হয়ে যাবে, তাই তো? সাইড চেঞ্জ করলে 8 আর 5 হচ্ছে 13, 13.6, 13.6x ইকুয়াল টু কত, 2448। সো এক্স এর ভ্যালুটা কত হবে, 2448 ডিভাইডেড বাই হচ্ছে 13.6, এই দশমিক তুলে দাও। আচ্ছা 8 কিভাবে কাটবো, 6 এর ঘরে নামতা পড়তে হবে, শেষে 8 আছে, তাহলে 6 8 48, একমাত্র 8 থাকতে হবে শেষে, তাহলে 8 18 ঘন্টা আমরা বলতে পারি। কোথায় আছে 18, অপশান সিতে আছে, ঠিক আছে। পরের কোশ্চেন, রেশিও থেকে খুব সহজ একটা কোশ্চেন দিয়েছে। এটা আমরা কি করে করব, এ বাই বি ইন্টু বি বাই সি, এগুলো আমাদের কমন কোশ্চেন, আমরা আগে করেছিলাম চ্যাপ্টার ওয়াইজ, তাই তো? আমাদের মেটেরিয়াল থেকে বেশ কিছু কোশ্চেন কমন থাকছে, তো যার কারণে আমাদের কিছুটা সুবিধা হচ্ছে। আচ্ছা এবার তো কাটাকাটি কি করে করব, 3 দিয়ে কাটলে 2 হবে, আর তো কাটা যাবে না, ওরা এইচ টু ডি চেয়েছে, বি কাটলাম এটা কাটলাম, তাহলে এখান থেকে বলতে পারি এইচ টু ডি, 2 দুগুনি 4, সরি 4 দুগুনি 8 দুগুনি 16, 16 আর হচ্ছে 5 7 35, 16:35 কোথায় আছে, অপশান সিতে আছে, ওকে। পরের কোশ্চেন, 6% হারে 900 টাকার কত বছরের সুদ 5% হারে 540 টাকার 8 বছরের সুদের সমান হবে। তাহলে কি করব, 900 টাকার 6% হারে কত বছর জানি না, আমি টি বছর ধরলাম, এই বছরের সুদ এখানে বলা হয়েছে 540 টাকার 5% 8 বছরের জন্য। তাহলে এখান থেকে আমরা ইজিলি টাইমটা বের করে নিতে পারবো। তাহলে কি করে করা যায় দেখো, এই শূন্য এই শূন্য কেটে দিলাম। আচ্ছা আর কি করব, এই 5 দিয়ে যদি 90কে কাটি, 5 18 90 হয়,
আচ্ছা 18 এটাকে কাটলে 3 হয়, 3 দিয়ে এটাকে কাটলে 2 হয়, 2 দিয়ে এটাকে কাটলে 4 হয়, তাহলে আমরা টি ইকুয়াল টু 4 বছর পেয়ে গেছি। ঠিক আছে। আচ্ছা পরের কোশ্চেন, এ এবং বি দুজনে মিলে একটি কাজ 15 দিনে করতে পারে, এ এবং বি একটি কাজ 15 দিনে করে, এ একা সেই কাজ 18 দিনে করে, এ 18 দিনে, চেয়েছি বি কত দিনে করবে। 18 আর 15 কত হবে, চলো 90 করি, 6 15 90, 5 18 90, তাহলে মাইনাস করলে আমরা বি এরটা পেয়ে যাব 1 ইউনিট। অতএব বি এর কত দিন লাগবে, 90/1 ইকুয়াল টু হচ্ছে 90 দিন। গল্প শেষ। কিছু কোশ্চেন দেখো আবার খুবই সহজ। এবার একটা সিম্পলিফিকেশন। তো সিম্পলিফিকেশন প্রথমে কিসের কাজ করতে হবে, ভাগের কাজ করতে হয়। তাহলে 90কে ভাগ করব কি দিয়ে, 0.09 দিয়ে, ইন্টু কত 10। তাহলে এবার কি করব, 90 এই যে দশমিক তুলে দিতে হবে, দশমিক তুলতে গেলে উপরে তোমার আরো দুটো শূন্য বসাতে হবে, রাইট, ডিভাইডেড বাই, তাহলে দশমিক উঠে গেল 9 ইন্টু কত 10। তাহলে 9 দিয়ে কাটলে কত হবে, 9000কে 1000 ইন্টু কত 10 ইকুয়াল টু কত হবে 10,000, 2 4টে, তাহলে রুটের বাইরে আসলে কত হবে 100। কোথায় আছে 100, অপশন বি। একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহু যদি 20% বৃদ্ধি করা হয় ক্ষেত্রফল কত বাড়বে। দেখো বর্গক্ষেত্রের বাহু, আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি, বাহু স্কোয়ার, তাই না। তুমি ব্যাপারটা এরকম যে ধরো বাহু প্রথমে হচ্ছে বাহু তার স্কোয়ার, এই যে ক্ষেত্রফল বাহু স্কোয়ার। আচ্ছা প্রথমে যদি তার বাহুটা আমি 10 ধরি তাহলে তার ক্ষেত্রফল কত হবে, তার ক্ষেত্রফল হবে 100। পরে বলেছে 10% বৃদ্ধি পেয়েছে, আরে ভাই 10% বৃদ্ধি পাওয়া মানে কি, সেটা 11 হবে। দেখো এই যে এর 10% যদি বৃদ্ধি পায়, ভালো করে বোঝো, তাহলে 11 হবে, তখন ক্ষেত্রফলটা কি হবে, 11 স্কোয়ার, তাহলে 121 হবে। তাহলে ক্ষেত্রফল কত বাড়লো, 21% বাড়লো। তাহলে এটা হচ্ছে বাহু। ওকে, বাহু প্রথমে 10 ধরলাম, বাহু তারপরে কি হলো 10% বাড়লো, অর্থাৎ 11 হয়েছে। তাহলে এখানে বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এক ব্যক্তি এবং তার দুই যমজ ছেলের বর্তমান বয়সের গড় হচ্ছে 30, ওই ব্যক্তি ও এক ছেলের বয়সের অনুপাত যদি এটা হয় তাহলে ওই ব্যক্তির বর্তমান বয়স কত। দেখো দুইজন যমজ ছেলে, তাহলে একজনের অনুপাত যদি 2 হয়, আরেকজন যে ছেলে আছে তারও অনুপাত 2 হবে, তাই না। তাহলে এবার আমরা একটা কাজ করি, আগে দেখি তাদের মোট যে বয়সটা কত, বয়সটা আমরা বলবো। ওই ব্যক্তি এবং দুই যমজ ছেলের বর্তমান বয়সের গড় হচ্ছে 30, তাহলে আমরা এখানে বলতে পারি ওই ব্যক্তি ও দুই ছেলে, ওকে, দুই ছেলের গড়, গড় কত 30, তাহলে ওই ব্যক্তি এবং দুই ছেলের মোট কত, 30 ইন্টু 3 সমান সমান 90, আমরা মোট পেয়ে গেছি। এবার এখানে দেখো বলা হয়েছে ওই ব্যক্তি এবং এক ছেলের বয়সের অনুপাত, আমরা এক ছেলে নয়, আমরা যদি দুটো ছেলের কথাই বলি, ব্যক্তি ধরো এটা হচ্ছে ছেলে, এটা হচ্ছে প্রথম ছেলে, আর এটাকে আমি সেকেন্ড ছেলে ধরলাম, এটা সেকেন্ড ছেলে। আরে ভাই দুজন যখন যমজ তাহলে তো দুজনের একই হবে, তাহলে বাবার অনুপাত তো ধরো 5, মানে ব্যক্তির, ছেলের এখানে একটা ছেলে বলে দিয়েছে দুটো 2, তাহলে আরেকটি ছেলেও 2 হবে। এবার মোট তাহলে কত রেশিও হয়, 5 আর 2 7 আর 2 9, এই 9 রেশিও 9 ইউনিট, এই 9 ইউনিট ইকুয়াল টু তো হচ্ছে 90 বছর, কারণ তাদের মোট বয়স 90, তাহলে 1 ইউনিট ইকুয়াল টু কত 10 বছর। ওরা চেয়েছে ওই ব্যক্তির বয়স কত, ব্যক্তি হচ্ছে 5 ইউনিট, তাহলে 5 ইউনিট ইকুয়াল টু কত 50 বছর, এই যে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা বেশ, পরের কোশ্চেন, একটি সংখ্যার 25% ওই সংখ্যার 30% থেকে 15 কম, আমরা পার্সেন্টেজে করিয়েছি কোশ্চেনগুলো, তবে সংখ্যাটির 20% কত। আরে ভাই একটা সংখ্যার 25% ওই সংখ্যার 30% থেকে 15 কম, আমি ডাইরেক্ট করব 25 আর 30-এর ডিফারেন্স কত 5%, এই 5%এর জন্য হচ্ছে 15 কম, বা 5%এর জন্য 15 কি, ওরা চেয়েছে 20% কত, তাহলে ডাইরেক্ট বের করে দাও 20% কত হবে, 5-এর 4 গুণ বেড়েছে, এর 4 গুণ বাড়লে কত হবে, 4 15 60, আমার উত্তর চলে এসে। তোমরা এক্স ধরে করতেই পারো, এক্স ধরে এইভাবে করবে, তাই না, 25-এর 100, তো আসলে এগুলো একটু জটিল হয়ে যায়, আমরা লংটা তো এইভাবে করতে হয়, ইকুয়াল টু 15। এবার কি হবে, এখান থেকে এক্স এর একটা ভ্যালু আসবে, এক্স এর যে ভ্যালুটা আসবে তার আবার 20% বের করতে হবে, তো এটা অনেকটা সময় সাপেক্ষ। এই জন্য পার্সেন্টেজের আমি যে কনসেপ্টগুলো দেখিয়েছি আশা করি তোমাদের খুব খুব কাজে লাগবে।
পরের কোশ্চেন বলা হয়েছে 564823 সংখ্যাটিতে 4-এর স্থানীয় মান ও অভিহিত মানের গুণফল। স্থানীয় মান তো আমরা জানি, তাহলে দেখো একটা স্থানীয় মান আরেকটা তাহলে কি মান হতে পারে, সেটা হচ্ছে ওই যে আমরা বললাম তার ফেজ ভ্যালু। ফেজ ভ্যালুর অনেকগুলো টার্ম থাকে, তাহলে আরেকটা টার্ম আমরা পেলাম অভিহিত মান। তাহলে এবার কি করে করব, 4-এর স্থানীয় মান তো আমরা জানি 4000, লিখে দিলাম 4000। গুণফল চেয়েছে, লিখলাম গুণফল। আবার 4-এর ফেজ ভ্যালু কত, 4, তাহলে 4 4-এ কত, 16000। গল্প শেষ। পরের কোশ্চেন, একটি খুঁটির 1/10 লাল, 1/20 সাদা, 1/30 নীল, 1/50 বেগুনি, 1/60 হলুদ এবং বাকি অংশ সবুজ রং করা আছে। এবার সবুজটাই বলে দিয়েছে 12.8, তাহলে খুঁটিটার দৈর্ঘ্য কত। আমরা এই ধরনের কোশ্চেনগুলো কিভাবে করি, ধরে নিলাম খুঁটিটা 1, তাহলে 1 যদি হয় খুঁটি, তার থেকে মাইনাস করতে হবে, তবেই তো তুমি সবুজটা পাবে। কারণ বাকি সমস্ত রংগুলো তুমি দেখো যোগ করে কত হয়, 1/10, 1/20, 1/30, 1/50, 1/60 মাইনাস করলে কিন্তু তুমি এই যে সবুজটা পাবে। সবুজ আগে সবুজটা দেখে নাও না কত হয়। তাহলে কি করতে হবে, 1 মাইনাস লসাগু করলে কত হবে, লসাগু করলে আই থিঙ্ক, চলো 300 করে দিয়ে দেখি, যা হয় হবে। 10 30 হবে, আচ্ছা এটা 15 হবে, এটা কত হবে, 10 হবে, এটা 6 হবে, এটা 5 হবে, তাই তো। 1 মাইনাস, আরো ছোট করা যেত, 300, তাহলে 30 40 50 60 66 66, তাহলে এটা মাইনাস করো কত হবে, 300। দেখো সম্পূর্ণটা হচ্ছে 300, তার মধ্যে এবার সবুজটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি কত, 200, 6 আছে 10-এর সমান 4, হাতে আছে 1, 7 আছে 10-এর সমান 3, তাহলে 234। তাহলে এই যে 234 এটাই হচ্ছে সবুজ, তাহলে এটা ইকুয়াল টু যদি হয় 12.08, ওরা চেয়েছে খুঁটিটার দৈর্ঘ্য। তাহলে আমরা এবার এটাও বলতে পারি যে টোটালটা তো 300 ধরেছি, তাহলে 300 ইকুয়াল টু কত, তুমি এখন কিন্তু টোটালটা 300, তাই না। আচ্ছা, তাহলে দেখো এই যে 234-এর জন্য যদি হয় 12.08, তাহলে আমরা লিখে দেই 234, তাহলে 300-র জন্য কত, 300-র জন্য কত হবে। অনেক সময় আমরা কি করি, এলসিএম করে একটা খুঁটিটা ধরে নিই, তো ধরে এক এক করে পার্ট বাই পার্ট আমরা ক্যালকুলেশন করি, তা তো সেম প্রসেসই হবে। তাহলে এখানে 12.08, তার সাথে তুমি গুণ করবে 300, এই টোটালটাকে ডিভাইডেড করতে হবে 234 দিয়ে, তাহলে 15 পয়েন্ট সামথিং আসবে, 15 পয়েন্ট সামথিং। তো 15 পয়েন্ট সামথিং আমরা এখান থেকে তাহলে কোনটা উত্তর করব, 16 মিটারটা, কিন্তু এখানে সামথিং তো আসার কথা নয়। আচ্ছা, তোমরা কি এটা করতে পেরেছো, আমি কি কিছু ভুল করলাম, 234 কি হয় 66। আমরা টোটাল এটাকে অল্টারনেটিভ আরেকটা প্রসেস তোমাদেরকে দেখিয়ে দিই, যে এটা তো আমাদের প্রায় 16-র মতো এলো। তোমাদের কি কিছু এসছে, কমেন্ট করবে। আমরা ধরে নিলাম যে টোটাল হচ্ছে 300, ভালো করে দেখো, টোটাল হচ্ছে 300, 300-র মধ্যে লাল লাল অংশ 1/10, তাহলে এখানে লাল আমরা বের করব 1/10, তাহলে 1/10 লাল মানে কত, 30, তাহলে বাকি থাকলো কত, 270, 270-এর 1/20, তাহলে এবার পয়েন্টে চলে যাবে। তো এই জন্য বেস্ট এটাই, আই থিঙ্ক বেস্ট। ঠিক আছে, প্রত্যেকে বুঝতে পেরেছো। আচ্ছা, পরের কোশ্চেন, বুঝতে প্রবলেম হলে আমি বলছি কেমন। 24 জন লোকের একটি পুকুর কাটতে 12 দিন লাগে, তবে কতজন লোক 8 দিনে ওই পুকুর কাটতে পারবে। এটা তো একদম সিম্পল একটা কোশ্চেন। কি করবে, দেখো আমরা জানি M1 আর D1 ইকুয়াল টু M2 D2। 24 জন লোক 12 দিনে করে, তাহলে তবে কতজন লোক সেটা 8 দিনে করবে, তাহলে 8 দিয়ে কাটলে 3 হয়, তাহলে M2 ইকুয়াল টু হচ্ছে 36। পরের কোশ্চেন, 3-কে কত দিয়ে গুণ করলে -1 পাওয়া যাবে। তাহলে দেখো এই 3-এর সাথে কত গুণ করবো, আমরা প্রত্যেকটা অপশন ধরে করবো। 3-কে 1 দিয়ে গুণ করলে হবে না, 1/3 দিয়ে করলে মাইনাসটা পাবো না, তাহলে এই 1/3 দিয়ে যদি আমরা গুণ করি, দেখো 3-কে যদি আমরা 1/3 দিয়ে গুণ করি তবেই কিন্তু -1 পাওয়া যায়, তাহলে আমাদের অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। আরেকটা কোশ্চেন রয়েছে, কোন ভগ্নাংশটি সবচেয়ে বড়, কি আছে, 4/2/3, তাহলে আমরা লিখতে পারি 3 4 12 আর 2 14। আচ্ছা, পরেরটা কি আছে, 4/1/6, তাহলে আমরা এটাকে লিখতে পারি 6 4 6 24 আর 1 25। পরেরটা আছে কি
39/12, তারপরটা আছে কত 47/12। আমরা একটা কাজ করি, প্রত্যেকটার হরগুলোকে সমান করে দিই। এটা 12 আছে, 12 আছে, এটা 12 করতে গেলে 2 গুণ, এটার সাথে 2 গুণ করো। এটা 12 করতে গেলে 3 4 গুণ, এটা 4 গুণ করো। তাহলে 4 14 নিচেরগুলো সমান হয়ে গেল, 4 14 56। আচ্ছা 25 দুগুণে 50, এটা তো 39, এটা হচ্ছে 47। ওরা চেয়েছে কোনটি বৃহত্তম, আমরা বলবো প্রথমটি বৃহত্তম। তাহলে এই ছিল আমাদের আজকের সেটের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো।